হয়েছে, এবার থামো। এখনই সব কান্না শেষ করে ফেলবে। বিদায়ের সময় তো কান্নাই আসবে না আপু। প্রিয়ন্তী চোখে জল মুছে হাসল। ডোনার চোখ দুটিও অশ্রুতে টলমল করছে। মা আর মেয়ের মিলন দৃশ্য দেখে দরজার কাছে দাঁড়িয়ে হেসে উঠলেন মিসেস সিমলাও। ঐশী চিনতে অসুবিধা হলো না। কয়েকবার ইনস্টাগ্রামে ভদ্রমহিলার ছবি দেখেছিল। প্রিয়ন্তী পরিচয় করালো। চাচি, এটা আমার ভাইয়ের ছেলে তৃষা। কৃষ্ণা নিজে থেকে হাত উঠিয়ে সালাম দিল। সিমলা মিষ্টি এসে সালামে উত্তর দিলেন। প্রিয়ন্তী বলল, আর এটা হচ্ছে উষসী, আমার ভাইয়ের শালিকা কম ছোট বোন বেশি। সিমলা অবাক দৃষ্টিতে শুধালেন। তুমি উষ্ণতার ছোট বোন? ঐশী মাথা নাড়ল। তিনি আরও বিস্ময় নিয়ে বললেন, সেই ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে এখন, মাশাআল্লাহ। কিসে পড়ো মা তুমি? ঐশী জবাব দিল। অনার্স ফার্স্ট ইয়ার। সিমলা অভিভূত হয়ে আবারও বললেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয়ন্তী বলল, চিনতে পেরেছো আমার চাচিকে? ওনার কিন্তু আরও একটা পরিচয় আছে, ইয়ামিন ইব্রাহিমের মা। ঐশী ঠোঁট ভরা হাসি নিয়ে বলল। প্রথম দেখাতেই চিনতে পেরেছি আপু। বিখ্যাত পুত্রের গর্বিত মা। সিমলা খিলখিল করে হেসে উঠলেন। ঐশী কিঞ্চিত আশ্চর্য হলো। এই বয়সেও কি সুন্দর করে হাসেন তিনি। চোখে মুখে ফুটফুটে কিশোরীর মতো উচ্ছলতা। মিসেস সিমলার সাথে ঐশীর ভালোই গল্প হলো। সব কিছু সুন্দর চলছিল, কিন্তু বিপত্তি ঘটল বিকেলবেলায়। তৃষ্ণা বায়না করছে স্কেটিংয়ে যাবে। সে স্কেট শুজ পর্যন্ত কিনে এনেছে। আপাতত তাকে বাইরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। সবাই ক্লান্ত। এই ব্যাপারটা তৃষ্ণা বুঝতেই চাচ্ছে না। ঐশী বলল, এখন না বাবা, আমরা কালকে যাব প্লিজ। আজকে রেস্ট করো, তুমিও তো খুব টায়ার্ড। স্কেটিংয়ে যাব, স্কেটিংয়ে যাব। তৃষ্ণা একটা কথাই বারবার বলে যাচ্ছে। সে একবার জেদ শুরু করলে তৃষানের ধমক ছাড়া কেউ তাকে সামলাতেই পারে না। নিশ্চয়ই যাবে। স্নোফলে স্কেটিং ছাড়া জমে নাকি? পুরুষ কণ্ঠ শুনে ঐশী পেছনে ফিরতেই শির দ্বারায় শীতল স্রোত অনুভব করলো। শরীরে রক্ত গরম হয়ে উঠল তার। রিয়াসাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা ঐশীর হাত ছেড়ে দৌড়ে ছুটে গেল তার কাছে। ঐশী তাকে থামাতেই পারল না। চোখ মুখ শক্ত করে তাকালো রিয়াসাতের দিকে। রিয়াসাত কোমল কণ্ঠে বলল, কেমন আছেন ম্যাডাম? আমাকে মনে পড়েছে? অবশ্য এত সহজে ভুলে যাওয়ার মতো সম্পর্ক তো আমাদের ছিল না। ঐশী ঠোঁট ক্রোধে কাঁপছে। তৃষ্ণা বলল, আমি বাইরে যেতে চাই আঙ্কেল, প্লিজ। রিয়াসাত তৃষ্ণার গাল টিপে আদর করে বলল, হ্যাঁ যাব বাবা, এক্ষুনি যাব, যদি তোমার অ্যান্টোসও যায় আমাদের সাথে। তৃষ্ণা ঐশীর দিকে চেয়ে অনুরোধ করলো, চলো না এন্স। ঐশী ক্ষোভ নিয়ে উচ্চারণ করলো। আমি কোথাও যাব না। রিয়াসাত তার ক্রুদ্ধ দৃষ্টি অবলোকন করে বলল, কেন ভয় পাচ্ছেন? ঘরে ঢুকে সপাটে দরজা আটকে দিল ঐশী। রিয়াসাত এখানে আছে জানলে সে মরে গেলেও আসতো না। বিরাট ভুল হয়ে গেছে। আশাটাকে প্রিয়ন্তীকে জিজ্ঞেস করা উচিত ছিল। হঠাৎ আয়নায় তাকাতেই খেয়াল করে তার শরীর মৃদু কাঁপছে। এই কম্পন ঠান্ডার জন্য নয়, রাগ আর ঘৃণার সংমিশ্রণে সে দিশাহারা। রিয়াসাত তার তৃষ্ণার সাথে প্রিয়ন্তী আর ডোনাও বের হয়ে গেছে। তারা যাবে প্রিয়ন্তীর হবু শ্বশুর বাড়ি। বরফে ঢাকা টয়টা গাড়িতে কাজ পানির সাহায্যে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আহমেদ। ঐশীকে যাওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু সে নিষেধ করেছে। ঘরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে সে। রিয়াসাতের মুখ দেখার ন্যূনতম ইচ্ছে তার নেই। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল। হঠাৎ করা রিংটোনে কান ঝাঁঝা করে ওঠে। ঘুম ভেঙে যায়। তার নিজের ফোনে রিংটোন এমন নয়। খুঁজে দেখলো মিসেস সিমলার ফোনটা পাচ্ছে। তার মোবাইল এখানে কেন? হয়তো ভুলে ফেলে গেছে। ফোনের স্ক্রিনে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা আব্বু। ঐশী মোবাইল হাতে ঘর থেকে বের হলো। এদিক সেদিক অনেক খুঁজেও সিমলা আন্টিকে পাওয়া গেল না। ফোন বাজতে বাজতে থেমে গেছে। পুনরায় বাজতে শুরু করেছে। তৃতীয়বার ঐশী ফোনটা ধরলো। জরুরি কিছু হতে পারে। হ্যালো। ওই পাশ থেকে সুপরিচিত কণ্ঠ শোনা গেল। মা কোথায়? আপনি কে বলছেন? ঐশী খেয়াল করলো তার হার্টবিট বেড়ে গেছে। কোনো মতে ঠোক গেলে বলল, আপনার মা এখানে নেই, হয়তো বাইরে গেছেন। ফিরে এলে আমি কল ব্যাক করতে বলবো। ঠিক আছে, কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আপনি আমাকে চেনেন, কয়েকবার দেখাও হয়েছে আমাদের। এবার গেস করে যদি বলতে পারেন আমি কে, তাহলে আপনার জন্য পুরস্কার আছে। ইয়ামিন কয়েক মুহূর্ত চুপ থেকে শুধালো। মিস রোজ, লামিয়া ইমরোজ।
এক টুকরো নরম মেঘের স্পর্শ ছুঁয়ে গেল ঐশীর মন। ঝরঝরে প্রাণবন্ত কণ্ঠে সে বলল, কি করে বুঝলেন? এত ঝাঁজ মেশানো কণ্ঠ আপনি ছাড়া আর কার হতে পারে? ঐশী হেসে ফেলল। মুহূর্তেই ফোরন কাটল। মেয়েরা তো আপনার সাথে অতি মিষ্ট ভাষায় কথা বলে, সেই জন্য আমার স্বাভাবিক কথাও ঝাঁজ মেশানো লাগছে আপনার। কিন্তু কি করব বলুন তো, এর চেয়ে নরমভাবে কথা বলতেই পারি না আমি। আমার মুখে আবার অত মধু নেই, বুঝলেন? আমি এখনো কনফিউজড। আপনি মায়ের ফোন কিভাবে ধরলেন? এটা তো সিক্রেট, বলা যাবে না। মানে কিসের সিক্রেট? ঐশী ধীর পায়ে ঘরে ঢুকল। ইয়ামিন বলল, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। এখন কি তাহলে পুরস্কার পাবো? ঐশী হাসল। দরজা আটকে পেছনে ফিরতেই তীব্র স্বরে চেঁচিয়ে উঠল আচমকা। রিয়াসাত বসে আছে বিছানায়। আতঙ্কে ঐশীর হাত থেকে ফোনটা পড়ে যায়। ওই পাশ থেকে চিৎকার শুনে উদ্গ্রীব হয়ে চেঁচিয়ে ওঠে ইয়ামিনও। মিস রোজ, কি হয়েছে আপনার? কোনো জবাব আসে না। হাত থেকে পড়ে যাওয়ার কারণে মোবাইল সুইচ অফ হয়ে গেছে। ইয়ামিন আরও কয়েকবার ডায়াল করে, প্রতিবার ফোন সুইচ অফ দেখায়। বিপদের আশঙ্কায় গলা শুকিয়ে আসে তার। দুশ্চিন্তায় মাথা তপতপ করতে থাকে। অস্থিরতায় এক মুহূর্ত টিকতে না পেরে গায়ে হুডি জড়িয়ে বেরিয়ে যায় রেডিসন থেকে। তারকাদের জন্য যে গাড়ি বরাদ্দ ছিল সেখান থেকে একটা নিয়ে পাড়ি জমায় লুটার ব্রুনেনের উদ্দেশ্যে। গুগল বলছে ব্যাস্টিল থেকে লুটার ব্রুনেনের দূরত্ব 267 কিলোমিটার। পূর্ণ গতিতে ড্রাইভ করলে 3 ঘন্টায় পৌঁছানো অসম্ভব কিছু নয়। সুইট চেস্টনাট গাছের পাতাগুলো বরফের শুভ্র চাদরে ঢেকে আছে। পাতাহীন বরফে আবৃত ম্যাপল ট্রিগুলো নিষ্প্রাণ। একান্তরভাবে কয়েকটি টিজিনো গাছ দাঁড়ানো। এগুলো নাকি সুইজারল্যান্ডের জাতীয় গাছ। মিসেস সিমলার মোটা ল্যাপের উল কোট ভেদ করে অনায়াসে ঠান্ডা বাতাস ঢুকে যাচ্ছে শরীরে। তিনি মাফলারটা গলায় ভালোভাবে জড়িয়ে খামার বাড়ির দিকে পা বাড়াতে নিলেই দুইবার চিৎকার শুনতে পেলেন। ধক করে উঠল বুকটা। রিয়াসতকে ঘরে দেখে খাবড়ে গেছে ঐশী। মুখ ছিটকে বেরিয়ে এসেছে চিৎকার। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার হাত থেকে ফোনটাও পড়ে গেছে। ঐশী ফোন তোলার জন্য ঝুঁকল। তখন রিয়াসত কাছে এসে বলল, আমি তুলে দিচ্ছি। ফোনের ডিসপ্লেতে ফাটল সৃষ্টি হয়েছে। মেজাজ চটে যায় তার। রাগান্বিত দৃষ্টিতে রিয়াসতের দিকে তাকায়। রিয়াসত বুকের বাম পাশে হাত রেখে চোখ নিভিয়ে বলল, এভাবে তাকিয়ে থেকো না প্লিজ, পুড়ে যাবো তো। ঐশী ফট করে রিয়াসতের গালে চড় মেরে দেয়। এতে রিয়াসতের মুখের হাসি আরো বিস্তৃত হয়। শীতল আবহাওয়ায় এমন কড়া জ্বর খেয়ে গালটা গরম হয়ে গেছে তার। সে গালে হাত রেখে বলল, তোমার মতো তোমার স্ল্যাবটা হট, হিটারের আর প্রয়োজন নেই। তারপর অন্য গাল এগিয়ে বলল, চাইলে আর একটা দিতে পারো, আমি মাইন্ড করবো না, বরং আমার ভালো লাগবে। তোমার নরম হাতের গরম ছোঁয়া পাবো। ঐশী চিরবির করা রাগটা গেলে দরজা খুলে বাইরে আসে। তারা 2 তলায় ছিল। সিঁড়ি ভেঙে নামতে গিয়ে দেখে মিসেস সিমলা উপরে উঠে আসছেন। ঐশী সেখানেই দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে উষে? ঐশী একটু লজ্জিত গলায় বলল, সরি আন্টি, আপনার ফোন এসেছিল কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ধরেছিলাম ফোনটা। তখন আমার হাত থেকে পড়ে ডিসপ্লেটা ফেটে গেছে মনে হয়। মিসেস সিমলা মোবাইলের বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না। উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন, তোমার কি হয়েছে? আমি বাহিরের থেকে চিৎকার শুনলাম। ঐশী মুখে হাসি আনার চেষ্টা করলো। কিছুই হয়নি, আমি হঠাৎ রিয়াসাত ভাইয়াকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রিয়াসাতকে দেখে তুমি ভয় পেয়ে চিৎকার করেছো? ঐশী মুখটা অস্বস্তিতে ছেয়ে যায়। কোনো রকমে মাথা নাড়ল। হ্যাঁ, বাসায় কেউ ছিল না তো। নিচে চলুন আন্টি, আমার কফি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, সবাই কখন ফিরবে? ঠিক নেই, প্রিয়ন্তীর শ্বশুর বাড়ি বেড়াতে গেছে সবাই। আপনি জাননি? তোমাকে একা রেখে যেতে চাইনি। ঐশী মলিন মুখে বলল, তাহলে তো আমার জন্য আপনার যাওয়াটা ক্যান্সেল হলো। আই এম সরি। সিঁড়ির গোড়ায় এসে সিমলা উপরে তাকালেন। রিয়াসাত এদিকে আসতে নিয়েও আসেনি। সিমলাকে দেখেই ভেতরে ঢুকে গেছে। সেটা চোরের মতো আচরণ করছে কেন? আর ঘরেই বা সে কিভাবে ঢুকলো? সিমলা বাইরেই ছিলেন, তবু তাকে ঢুকতে দেখেননি। কি হয়েছে উর্ষি? রিয়াসাত হঠাৎ বাসায় কেন এলো? সেও তো প্রিয়ন্তীদের সাথে বের হয়েছিল। ঐশী এড়িয়ে যাওয়ার মতো বলল, আমি জানি না আন্টি, জিজ্ঞেস করিনি। সে কফির মেশিন হাতে নিয়েছে। মনোযোগ দিয়ে কফি বানানোর চেষ্টা করছে। একটু পর রিয়াসাতও নিচে নামে। সিমলা বললেন, এখানে কি রিয়াসাত? তুমি না সবার সাথে বের হয়েছিলে?
আমি আমার ওয়ালেট ফেলে গেছিলাম মামি, সেটাই নিতে এসেছি। এই কথা বলেই সে সোফায় বসে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে ঐশীর দিকে তাকায়। তখনই ঐশীর কফি খাওয়া বন্ধ হয়ে যায়। ব্যাপারটা খেয়াল করেন শিমলা। তিনি সহজ গলায় বললেন, কফি খাবে? উষ্ণ বানিয়েছে। রিয়াসাত চোখ বড় করে ঐশীর দিকে চেয়ে থেকেই বলল। আপনি বানিয়েছেন নাকি? ঐশী জবাব দিল না। রিয়াসাত আলতো হেসে বলল। তাহলে তো খেতেই হয় 1 কাপ। শিমলা উঠতে উঠতে বললেন, আমি কফি গরম করে আনছি, 15 মিনিটের মধ্যে শরবত হয়ে গিয়েছে নিশ্চয়। শিমলা কিচেনে চলে যেতে ঐশী কফির মগটা শব্দ করে নামিয়ে রাখলো সেন্টার টেবিলের উপর। কটমট করে বলল। বাড়াবাড়িটা বন্ধ করো, না হলে কিন্তু আমি শিমলাটিকে সবটা বলে দিব। রিয়াসাত ভ্রু নাচিয়ে শুধালেও, সেই সাহস আছে তোমার? বলার হলে তো আরো আগেই বলতে। তোমার উদ্দেশ্যটা কি রিয়াসাত? তুমি আমার থেকে আর কি চাও? আমি শুধু তোমাকে চাই। তোমার সাথে কাটানো 3 মাস আমার জীবনের শ্রেষ্ঠ 3 মাস। আমি তোমার সেই সুন্দর অতীতে ফিরে যেতে চাই। ঐশী বাঁকা হেসে বলল। দিবা স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে। তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমায় আবার চান্স দেব? চেহারা দেখে কি আমার নির্বোধ মনে হয় তোমার? রিয়াসাত তির্যকভাবে হাসলেও। তুমি নির্বোধ নাও শশী, কিন্তু তুমি বাধ্য। আমার দিবা স্বপ্ন সত্যি না করলে তোমার জীবনটা আমি দুঃস্বপ্ন বানিয়ে দিতে পারি। কথা শেষ করে ঐশীর আধ খাওয়া কফির কাপটা টেবিল থেকে নিল রিয়াসাত। যেই জায়গায় ঐশীর লিপবাম লেগে আছে সেখানে চুমুক দিল। রাগে শরীর রিরি করে উঠল ঐশীর। হিম হয়ে গেল গায়ের রক্ত। হ্যাঁ, সে ভয় পায়, তবে নিজের জন্য না, পরিবারের কথা ভেবেই তার ভয় লাগে। মা এসব জানতে পারলে মরেই যাবে হয়তো। কিচেন থেকে সবকিছু আড়ি পেতে অস্পষ্ট শুনলেন শিমলা। ঘণ্টাখানেক পর ফিরে আসি প্রিয়ন্তীরা। কৃষ্ণার হাতে অনেকগুলো চকলেট। এইসব তাকিয়ে পরদিন কিনে দিয়েছে। চকলেট পেয়ে সে ভীষণ খুশি। উৎফুল্ল চিত্তে ঐশীর সাথে গল্প শুরু করলো। জানো এন্স, আঙ্কেল খুব ভালো। আমার সাথে একসাথে স্কেটিং করেছি, কত বড় স্নোম্যান বানিয়েছি। আঙ্কেল বলেছে সকালে এখানে আসবে, তখন আমরা একসাথে স্নো প্যালেস বানাবো। তুমি কেন গেলে না? খুব মজা হতো। তৃষ্ণা চোখ মুখ উজ্জ্বল। নতুন ফুপা হিসেবে প্রিয়ন্তীর উডবি ফরদিন সাহেবকে তার বেশ পছন্দ হয়েছে, তা বোঝাই যাচ্ছে। ঐশী আর শিমলার জন্য খাবার কিনে আনা হয়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত খাবার ফদু। শিমলা খুব আগ্রহ নিয়ে খেয়েছেন, কিন্তু ঐশী বেশি খেতেই পারেনি। কোনো মতে খাওয়া শেষ করে সে বারান্দা যায়। সেখানে কাঠের টেবিল আর চেয়ার পাতা, তুষারাচ্ছন্ন গাছ, কালো আকাশ, ঝলমলে ভেজা রাস্তা। দূর দূরান্তে দেখা যাচ্ছে উঁচু উঁচু সাদা কালো আল্পস। দূর দূরান্তে দেখা যাচ্ছে উঁচু উঁচু সাদা কালো আল্পস, বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। এক কথায় চোখ ধাঁধানো সুন্দর। নীলচে হ্রদের পানি শুকিয়ে সাদাটে বর্ণ ধারণ করেছে। এখানে নাকি প্রতি 16 কিলোমিটার পর একটা করে হ্রদ দেখা যায়। এই হ্রদ আর পর্বতের অতুলনীয় সৌন্দর্যই দেশটিকে অনন্য করে তুলেছে। এত মোহনীয় দৃশ্য দেখেও ঐশীর মনের বিষণ্ণতা কাটছে না। রিয়াসাতের মাথায় একটা বদ মতলব ঘুরছে। ঐশী চাইলেও তাকে অবহেলা করতে পারবে না, আবার ব্যাপারটা কাউকে বলাও যাবে না। শিমলা আন্টি নিশ্চয়ই কিছু আঁচ করতে পেরেছেন, এজন্যে আরও ভয় আছে ঐশী। এমন অবস্থায় তার কী করা উচিত? বাংলাদেশে ফিরে যাবে? নিচে হঠাৎ খুব হট্টগোল শুরু হলো। প্রিয়ন্তীর কণ্ঠ শোনা যাচ্ছে। মিসেস শিমলাও জোরে জোরে চেঁচাচ্ছেন। হঠাৎ হলোটা কি? কৌতূহল মেটাতে ঐশী নিচে নামে আর হতবাক হয়ে যায়। ইয়ামিন এসেছে। তাকে ঘিরে হইচই শুরু হয়েছে বাড়িতেই। কৃষ্ণা তার দাদুনের সাথে ঘুমিয়ে গেছে। আহমেদও একটা বিছানা দখল করে ঘুমে বিভোর। দীর্ঘ সময়ের জার্নির কারণে ক্লান্ত ছিল সকলেই, শুধু ঐশী চোখে ঘুম নেই। রিয়াসাতকে দেখে তার ঘুম উবে গেছে। ইয়ামিন রিয়াসাতের উদ্দেশ্যে বলল, কিরে, তুই যেখানে আছিস জানতাম না তো। রিয়াসাত বলল, অটোগ্রাফ নিতে এসেছি তোমার। পপুলারিটি পেয়ে তোমার তো একদম ভুলেই গেছো। আর কি করিস? প্রিয়ন্তীর মুখে মেহেন্দি কেটে বলল, বেহায়া একটা। আমি ইনভাইট করিনি তাও এসেছে, বলা নেই কাওয়া নেই, হঠাৎ হাজির। আমি তো ওকে দেখে অবাক। ইয়ামিন মাকে প্রশ্ন করল, তোমার ফোনে কি হয়েছিল মা? সুইচ অফ কেন? শিমলা অবাক হয়ে ফোন হাতে তুললেন, তারপর জিভ কেটে বললেন, আসলে সুইচ অফ হয়ে আছে দেখি, আমি একদম খেয়াল করিনি। তুমি বুঝি অনেকবার ফোন করেছিলে? সরি বাবা।
ইয়ামিন বিচলিত গলায় জানতে চাইল। ওই মেয়েটা কোথায়, কেমন আছে? কোন মেয়ে? প্রিয়ন্তী অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ইয়ামিনের মুখে ইতস্তত ভাব। ফোন কে ধরেছিল? উষুর কথা বলছিস নাকি? অশশী সিঁড়ির কাছে এসে থেমে যায়। সিমলা তাকে লক্ষ্য করে বললেন, ওই তো যার কথা বলছি সে এসে গেছে, নিচে এসো মা। সবাই উপরে তাকায়। তখন অশশী কেমন গুটিয়ে যায়। ইয়ামিন বুক ভরে একটা ভারী শ্বাস নেয়। অশশীকে দেখে অপরিমিত শান্তি অনুভব হয়। 3 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এতদূর আসার কষ্টটা মুছে যায়। অশশী উসখুস করে নিচে নামলো। আজকেই তার মিথ্যা ধরা পড়ে যাবে। বিবর্ণ দেখায় তার মুখ চোখ। সিমলা পরিচয় করানোর উদ্দেশ্যে বললেন, চিনতে পারছিস ওকে? বল তো কে? ইয়ামিন হাসার ভান করে জানতে চায়। কে? অশশী শুকনো মুখ নিয়ে মাথা নত করে। প্রিয়ন্তী বলল, ও চিনবে কিভাবে চাচি, সেই ছোটবেলায় দেখেছিল। সিমলা রহস্য করে হাসলেন। ইয়ামিন কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আমি সত্যিই চিনতে পারছি না, কে ও? উষ্ণতাকে মনে আছে? তোর মিস ও হচ্ছে উষ্ণটার ছোট বোন। সিমলা হাসি মুখে কথাটা বললেও সেই কথা শুনেই ইয়ামিনের মুখে হাসি বিলীন হয়ে গেল। প্রিয়ন্তী ব্যাপারটা খোলাসা করার জন্য বলল, তৃষান আর উষ্ণতা আসেনি? মায়ের সাথে উষসী আর তৃষা এসেছে শুধু। তুই ওকে ছোটবেলায় দেখেছিলি, মনে আছে ওর কথা? রিয়াসাত ফিসফিস করে বলল। ওকে কি কেউ ভুলতে পারে এত সহজে? ইয়ামিন অবাক হয়ে অশশীর দিকে তাকায়। তার কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হয়। মনে আছে অবশ্যই, সেই ছোট্ট মেয়েটা যে ফরফর করে কথা বলতো। এজন্যই প্রথম দেখায় তাকে খুব চেনা চেনা মনে হয়েছিল। কিন্তু অশশী নিজের পরিচয় কেন গোপন করল এতদিন? ইয়ামিনের তীক্ষ্ণ নজরের চাপে পড়ে অশশীর খুব হাসফাস লাগছে। সে বিব্রত মুখে বলল, আমার ঘুম পাচ্ছে আপু, আমি উপরে যাই। প্রিয়ন্তী মৃদু হেসে বলল। ঠিক আছে। অশশী দ্রুত পায়ে সিঁড়ি ভাঙতে থাকে। একবার পেছনে ফিরতেই খেয়াল করে ইয়ামিন তাকে দেখছে। তার চোখ মুখ অন্যরকম। অশশীর ভেতরটা অবশ হয়ে আসে। নীরবতায় ছেয়ে আছে তুষারবৃত গ্রাম। এখানে কোনো দূষণ নেই। ছবির মতো পরিচ্ছন্ন সব কিছু। একটা প্রাকৃতিক ফ্রেশ ভাব সবসময় অনুভব হয়। শ্বাস নিয়ে আরাম পাওয়া যায়। অশশী নরম তুলতুলে বিছানায় শুয়ে আছে। তার পাশেই প্রিয়ন্তী মৃদু কণ্ঠে এতক্ষণ ফেরদিনের সাথে কথা বলছিল। এখন অবশ্য ঘুম। অশশীর চোখে ঘুম নেই। রিয়াসতের বিষয়টা মাথা থেকে তাড়ানো গেলেও নতুন করে মাথায় চড়ে বসেছে অন্য চিন্তা। ইয়ামিন কি ভাবছে সে? তখন ওইভাবে কেন তাকিয়েছিল? নিশ্চয়ই পরিচয় গোপন করার ব্যাপারটা সে ভালোভাবেই নেয়নি। অশশী চিন্তা করেও অস্বস্তি লাগছে। হঠাৎ ভায়োলিনের শ্রুতিমধুর শব্দ কর্ণগোচর হতেই তড়াক করে উঠে বসল সে। এই রাতের বেলা ভায়োলিনকে বাজাবে? অশশী ল্যাপের আয়েস পায়ে ঠেলে গায়ে ওভারকোট জড়িয়ে বের হলো। তার ধারণা শব্দটা বাইরে থেকে আসছে, কারণ শব্দটা একটু অস্পষ্ট। উচ্ছ্বাস নিয়ে ঘরের বাইরে এসে এদিক ওদিক খুঁজল সে, কিন্তু পেল না কাউকে। একজন ট্রাক নিয়ে বরফে ভেজা সড়ক পথে রোড সল্ট ছিটিয়ে দিচ্ছে। রোড সল্ট একটা বড় ক্রিস্টাল রক লবণ। রাস্তায় বরফ অপসারণে ব্যবহৃত হয়। চারিদিকে এখন কনকনে ঠান্ডা। স্বচ্ছ কাচের মতো সড়ক ভয়াবহ নীরব। অশশীর হালকা ভয় হচ্ছে। সে উদাস মুখে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে নাক শুনল। শশী, অশশী পেছনে ঘুরে হতভম্ব। রিয়াসাত দাঁড়িয়ে আছে, তার হাতে ফোন, মুখে শয়তানের মতো হাসি। প্রচণ্ড রৌষে অন্তর জ্বলে উঠল অশশীর। চোখ শুরু করে বলল, তুমি মোবাইলে মিউজিক প্লে করেছো? রিয়াসাত অবলীলায় শ্রাক করল। ঘাড় নাড়িয়ে বলল, আমি জানতাম এই সুর শুনলেই তুমি নিচে নামবে। আমার ধারণা ঠিক, দেখেছো? তোমাকে আমি অস্থিবজ্জায় চিনি শশী। অশশীর মন চাইলেও আবারও একটা চর মেরে দিতে, কেউ তাতে আদতে কোনো লাভ হবে না। রিয়াসাত তার হাতের বাহু বাড়িয়ে বলল, লেটস হ্যাভ এ ওয়াক। লেকের পাশ থেকে কিছুক্ষণ হেঁটে আসি, চলো। অশশীর চোখে ক্রোধের আগুন জ্বলছে। সে খুব ঠান্ডা স্বরে বলল, বাড়াবাড়ি করছো রিয়াসাত, নিজের সীমার মধ্যে থাকো। এই কথা বলে সামনে ঘুরতেই রিয়াসাত তরাজ গলায় তাকে থামালো। আমার সীমা তুমি এখনো জানো না। ত্রিশান ভাইয়ের মেইল আইডি মেসেঞ্জার সব কিছু আমার কাছে আছে। যদি বলি তো এখনই পাঠিয়ে দিব স্ক্রিনশট, নাকি তোমার আপুকে পাঠাবো? অশশী টানা চোখ দুটো করুণ হয়ে আসে।
রিয়াসাত আলতো কণ্ঠে বলল, আমার কথা শুনলে আমি তোমার কোনো ক্ষতি করবো না, ট্রাস্ট মি। তুমি আমার কাছে যত টাকা চাও আমি দিব। টাকা তোমার অনেক আছে সেটা আমি জানি, কিন্তু আপাতত আমার নিজেরই টাকার অভাব নেই। আমি টাকা নিয়ে কি করব? আমার যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি, যা একমাত্র তুমি দিতে পারবে। কাম অন। রিয়াসাত ঐশীর হাত ধরে তাকে টানে। ঐশী বাধ্যের মতো হাঁটতে থাকে। একসময় রিয়াসাত তার কোমর স্পর্শ করলেই সে থমকে ওঠে। এই বাড়াবাড়িটা তুমি করবে না, খবরদার। আমার গা থেকে হাত সরাও। রিয়াসাত সাথে সাথেই হাত সরিয়ে বলল, সরি ডার্লিং, আর বাড়াবাড়ি করবো না, প্রমিস। এই কথা বলেই ফিচেল হাসে সে। ঐশী ঘৃণায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। খোলা জানালা থেকে তাদের হাঁটার দৃশ্য অবলোকন করে ইয়ামিন, কিন্তু ঐশীর কান্না ভেজা চোখ তার নজর এড়িয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় একজোড়া প্রেমিক যুগল মনের সুখে জ্যোৎস্না বিলাসে বের হয়েছে। হাসির শব্দে মুখরিত চারপাশ, গল্পে গল্পে মেতে উঠেছে মহল। তৃষ্ণার হই হুল্লোড় কানে আসছে। সকাল সকাল ফরদিন এসে হাজির। আজকে তাদের পরিকল্পনা অন্যরকম। বিয়ের জন্য কেনাকাটা এখনও সম্পূর্ণ হয়নি। প্রিয়ন্তী ঠিক করেছে প্যারিসে যাবে শপিংয়ের জন্য। এসবের কোনো কিছুতেই ঐশী নেই। সে উদাস মুখে দাঁড়িয়ে আছে বাইরে, তার দৃষ্টি শূন্য। মন চাইছে প্যারাসুটে করে আলপসের উপরে চড়ে ঝাঁপ দিতে, তবেই মনে শান্তি মিলবে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো তার অশান্তি উৎস। ঐশী ভারী নিঃশ্বাস ছেড়ে শুধালো, আবার কি চাও? আমি একটু পর বের হচ্ছি, তুমিও আমার সাথে যাবে। আমরা ট্রেনে করে ইন্টারলেকেন ঘুরবো। রিয়াসাত এমনভাবে বলছে যেন ঐশী তার বিয়ে করা বউ, আর তারা হানিমুনে এসেছে। রাগে অগ্নিদৃষ্টিতে তাকালো ঐশী। রিয়াসাত ঠোঁটে হাসি মুখে বলল, এত শীতল পরিবেশ, তবুও তোমার উত্তাপ কমছে না। ইউ আর সো হট উশুশি। ঐশী উচ্চ গলায় কিছু বলতে উদ্যত হয়, তখন ইয়ামিন এসে দাঁড়ায় তাদের সামনে। তাকে হঠাৎ দেখে থমকায় ঐশী। মুখের কাঠিন্য সরিয়ে আসার ভান করে কোমল স্বরে বলল, ঠিক আছে। রিয়াসাত ঐশীর গাল টেনে বলল, দ্যাটস লাইক আ সুইট গার্ল। ইয়ামিন চোখ মুখ শক্ত করে দেখে সবটা। রিয়াসাত খোশ মেরাজে ভেতরে চলে যায়। ঐশী হাত দিয়ে নিজের গাল মুছে নেয়, তারপর একটা চাপা নিঃশ্বাস ছাড়ে। তার বুক ঢিপ ঢিপ করছে। ইয়ামিন শান্ত ভঙ্গিতে এগিয়ে আসে তার কাছে, ঠান্ডা স্বরে প্রশ্ন করলো, তোমাকে কি বলছিল? পরিচয় জানার পরে আপনি থেকে তুমিতে নেমেছি ইয়ামিন। ছোটবেলায় তো তুমি করেই বলতো। ঐশী নতমুখে বলল, তেমন কিছু না, বের হওয়ার জন্য বলছিল। ট্রেনে করে ইন্টারলেকেন ঘুরবো। কথাটা বলে ঐশী মৃদু হাসল, হাসিতে অস্বস্তি। ইয়ামিন তাকে পরিচয় গোপন করার বিষয়টা নিয়ে কিছুই বলছে না, অথচ ঐশী মনে মনে জবাব তৈরি করে রেখেছিল। ইয়ামিন বলল, ভালো। তারপর হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো সরাসরি প্রশ্ন করলো, রিয়াসাতের সাথে তোমার সম্পর্ক কয় বছরের? আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে থাকায় ঐশী বিষয়ে তার ঠোঁটদয় আলগা হয়ে যায়। ইয়ামিন অবশ্য উত্তরের অপেক্ষা করে না, অন্যদিকে চেয়ে সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলে, তুমি বুদ্ধিমতী মেয়ে, ছোট বোন মনে করে একটা অ্যাডভাইস দিচ্ছি, শোনো। রিয়াসাত ভালো ছেলে না, ওর পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে তোমার, তাই সাবধানে থেকো, বাকিটা তোমার বিষ। ইয়ামিন চলে যায় ভেতরে। ঐশী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে জড় পদার্থের মতো। ইয়ামিনকে আজই ফিরতে হবে। সে রেডিসন থেকে গাড়ি নিয়ে এসেছে। মিউজিক ডিরেক্টর উপস্থিত, সন্ধ্যায় রেকর্ডিং তার। এজন্য সকালে উঠে সিদ্ধান্ত নিয়েছি বের হবে। সিমলা মুখ ভার করে বলল, চলেই যদি যাবি তাহলে এলি কেন? ইয়ামিন একটা হতাশ নিঃশ্বাস ছাড়ে। রাতের দৃশ্যটি চোখে লেগে আছে এখনো। কিছুক্ষণ আগে রিয়াসাত আর ঐশীর কথোপকথন কানে বাজছে। কেমন একটা চাপা ক্রোধ কাজ করছে তার ভেতরে। সে ধৈর্য নিয়ে বলল, তোমাকে দেখতে এসেছিলাম মা, দেখা শেষ তাই চলে যাচ্ছি। কোনো মানে হয় এসবে? সিমলা খুবই মন খারাপ করেছেন। ইয়ামিন তার গলা জড়িয়ে ধরে বলল, আবার আসবো তো মা, এত আপসেট হওয়ার কি আছে? কবে আসবি? বিয়ের দিন। কি বলছিস এসব? একেবারে বিয়ের দিন? ইয়ামিন চুপ করে থাকে। পারলে সে আসতই না আর এখানে। প্রিয়ন্তীও ফরদিনকে নিয়ে প্যারিসে যাচ্ছে। ইয়ামিনের গাড়িতেই যাবে তারা। তৃষ্ণার ফরদিনের সাথে বেশ ভাব হয়েছে। দুজন সকালে দাবা খেলেছে, বরফ ছোড়াছুড়ি খেলেছে। এখন তৃষ্ণা বায়না করছে সেও প্যারিস যাবে। এই কথা শুনে ডোনা নিষেধ করলেন। প্রিয়ন্তী বলল, থাক না মা, বাচ্চা মানুষ আবদার করেছে।
ডোনা বিরক্তি নিয়ে বললেন। তোরা যাচ্ছিস কাজে, ও শুধু শুধু গিয়ে বিরক্ত করবে। তৃষ্ণা নরম গলায় বলল, আমি বিরক্ত করব না, শুধু আঙ্কেলের হাত ধরে বসে থাকবো, প্রমিস দাদুন। প্রিয়ন্তী আহ্লাদে গলে গিয়ে বলল, আহারে আমার জান বাচ্চাটা, প্লিজ মা ওকে যেতে দাও। আচ্ছা উষু আমাদের সাথে চলুক, ও না হয় উষুর কাছে থাকবে। উষু আবার কেন যাবে? আমি শপিং করতে গেলে ওকে লাগবে না, ও তো এসব শপিং টপিং এর ব্যাপারে এক্সপার্ট। আমার অ্যাসিস্ট্যান্ট হয়েও যাবে, আর তৃষাও যাবে। তৃষ্ণা আনন্দে চিৎকার করে উঠল, ইস্ট আর ওয়েস্ট, পুপস ইজ দ্য বেস্ট। প্রিয়ন্তী জড়িয়ে ধরে চুমু দিল তৃষ্ণার গালে। ডোনা স্মিত হেসে বললেন, ঠিক আছে, তবে দ্রুত ফেরার চেষ্টা করিস। ইয়ামিন লিভিং রুমে প্রবেশ করতেই প্রিয়ন্তী জানিয়ে দিল, দুজন বেড়েছে ইয়ামিন, তৃষা আর উষু যাচ্ছে আমাদের সাথে। তুই কি হোটেল বুক করে ফেলেছিস? ইয়ামিন অবাক হয়ে তাকায়। উষে যাবে? এখনো ওকে জিজ্ঞেস করিনি যাবে কিনা, তবে আমি বললে নিশ্চয়ই যাবে। ইয়ামিন তাচ্ছিল হাসি। বয়ফ্রেন্ডের সাথে ট্রেনে ঘোরার প্ল্যান করেছে সে, তাদের সাথে প্যারিস যেতে কেন রাজি হবে? ঠিক ওই সময়ে ঐশী ঢুকলো। প্রিয়ন্তী জিজ্ঞেস করল, এই তো উষু, আমাদের সাথে যাবি প্যারিস? ঐশী খুব আনন্দের সাথে মাথা নাড়ে। নিশ্চয়ই যাবে সে। প্রিয়ন্তী তাকে ব্যাগ গোছাতে বলে। ঐশী আগ্রহ নিয়ে দোতলায় ছুটে যায়। ইয়ামিনের মনে হলো কাল থেকে মেয়েটার মন খারাপ ছিল। প্যারিসে যাওয়ার কথা শুনে এই প্রথম হেসেছে সে। ইয়ামিনও ধীরে সুস্থে তার পেছনে যায়। তাকে দেখে ঐশী সিঁড়ির কাছেই থামলো। কিছু বলবেন? ইয়ামিন একটু আমতা আমতা করে বলল। তুমি তো রিয়াসাদের সাথে ঘুরতে যাচ্ছিলে। ঐশী মুখ ফোঁতা করে বলল, আমার ঘোরাঘুরির থেকেও আপুর বিয়ের শপিংটা বেশি জরুরি না? তাহলে রিয়াসাদকেও বলি যাওয়ার জন্য, ঘোরাঘুরি হলো, শপিংও হলো। ইয়ামিন কথাটা বলেছে ঐশীকে বাজিয়ে দেখতে, কিন্তু ঐশী খেপে গেল। রুড়ো কণ্ঠে বলল, না, ও যদি চায় তাহলে আমি যাব না। ইয়ামিন বিস্মিত হয়ে জানতে চাইল, কেন, আমার এক কথায় ব্রেকআপ করে ফেললে নাকি? ঐশী জবাব না দিয়ে গটগট করে উপরে চলে যায়। ইয়ামিন সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ফেলে। ঐশীর প্যারিস যাওয়ার কথা শুনে রিয়াসাত খেপে গেল। ব্যাপারটা ঐশী আগেই আঁচ করেছিল, কিন্তু এজন্য যে সে এমন অপ্রত্যাশিত কাজ করবে তা ভাবনার বাইরে। ঐশী ব্যাগ গুছাচ্ছিল নিজের ঘরে। রিয়াসাত ঢুকেই দরজা আটকে দিল। ঐশীর বক্ষতালু জ্বলে উঠল অপরিমিত রোষে। চোখ বড় করে ধমক দিল। তোমার সাহস কিভাবে হয়? এই কথা বলে দরজা খোলার জন্য এগোতে নিলেই তীব্রভাবে তার হাতের বাহু চেপে ধরল রিয়াসাত। ব্যথা আর রাগে ঐশীর নাক লালচে হয়ে গেল। রিয়াসাত তেজ ভরা গলায় বলল, কোথাও যাচ্ছ না তুমি? ঐশী উত্তপ্ত চোখে তাকালো। রিয়াসাত কাট কাট গলায় বলল, এখনই বাইরে গিয়ে সবাইকে নিষেধ করে দিবে, বলবে তুমি অসুস্থ, তাই যাবে না কোথাও। গট ইট? কথা শেষ করে রিয়াসাত ঝাঁকি মেরে তার হাত ছাড়ল। ব্যথায় হাতের বাহু অবশ হওয়ার জোগাড়। দরজা খুলে বের হয়ে যায় রিয়াসাত। ঐশী থপ করে পিছনে বসে। এই 2 মিনিট পরেই ঘরে ঢুকে মিসেস শিমলা। তিনি সবকিছুই দেখতে পেয়েছেন। ঐশীর কাছে এসে কোমল গলায় জানতে চাইলেন, কি হয়েছে মা? রিয়াসাত কি তোমাকে বিরক্ত করছে? তাহলে নির্দ্বিধায় বলতে পারো, ও আমার ননদের ছেলে। সে ছোটবেলা থেকে ওকে দেখে আসছি, ওর স্বভাব চরিত্রর ব্যাপারে সবকিছু জানি আমি। তুমি শুধু একবার আমার সাথে প্রবলেমটা শেয়ার করে দেখো, আমি সব ঠিক করে দিব। ঐশীর চোখে তখন অশ্রু টলমল। অসহায়ত্বের নয়, সে নিজের বোকামির উপর ত্যক্ত বিরক্ত হয়ে কাছে। প্রচণ্ড রাগ হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে সপাটে কয়েকটা চড় মেরে বসতে নিজের গালেই। কেন এতটা বোকামি করেছিল সে? তার বোকামির মাসুল এখন সারা জীবন দিতে হবে। শিমলা ঐশীর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে বিশ্বাস করো, তোমার ভয় নেই, আমি কাউকে কিছু বলবো না। ঐশী যেহেতু কেঁদেই ফেলেছে আর সেই চোখের পানেও শিমলা আন্টি দেখে নিয়েছেন, তাই আর লুকিয়ে কাজ নেই। ঐশী সত্যিটাই বলবে ঠিক করলো, তবে সবকিছু বলল না, আংশিক গোপন রাখলো। 2 বছর আগে যখন সুইজারল্যান্ডে এসেছিলাম তখন রিয়াসাত ভাই আমায় পছন্দ করেন আর প্রেমের প্রস্তাব দেন। আমি রাজি হইনি। উনি আমার পেছনে আঠার মতো লেগেছিলেন। তারপর বাংলাদেশে ফেরার পর আমি রাজি হই। সোশ্যাল মিডিয়ায় আমাদের কথাবার্তা চলতে থাকে। একসময় তার দোষেই আমি ব্রেকআপ করেছিলাম। ব্যাপারটা সে মানতে পারেনি।
এখন সে আমায় থ্রেট করছে যে আমার পার্সোনাল চ্যাটের স্ক্রিনশট আমার আপু অথবা ত্রিশান ভাইয়ের কাছে মেইল করবে। শিমলা খুবই হতাশা ভরা চোখে তাকালেন। তিনি এমন কিছুই চিন্তা করেছিলেন, কিন্তু ঐশ্বরীর মতো বুদ্ধিমতী আর সুন্দরী মেয়ে কীভাবে রিয়াসতের মতো বাটপাড়ের পাল্লায় পড়ল তা তিনি ভেবেই পেলেন না। তাকে নিয়ে পরিবারের অনেক আশেপাশে রেকর্ড আছে। লোক ঠকানো তার স্বভাব। সে ভালো মিমিক্রি জানে, তাই বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে দেয় সহজেই। ঐশ্বরীও হয়তো তার কৌশলে শিকার হয়েছে। একটা ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করে শিমলা বললেন, তুমি কিছু চিন্তা করো না, আমি রিয়াসাতকে দেখব। ঐশ্বরী করুণ গলায় অনুরোধ করল, আন্টি প্লিজ, আমাদের মধ্যে যা কথা হয়েছে তা যেন কেউ জানতে না পারে, বিশেষ করে ডোনা আন্টি কিংবা প্রিয়ন্তী আপু। আসলে এই ব্যাপারটা বাসায় জানাজানি হলে আবার সমস্যা হয়ে যাবে। তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে নিষেধ করেছি আমি। রিয়াসাত আর তোমার কিচ্ছু করতে পারবে না। ওর মুখ বন্ধ করার ব্যবস্থা আমার কাছে আছে। মিসেস শিমলা কি করেছিলেন তা আর জানল না ঐশ্বরী, কিন্তু এরপর রিয়াসাত আর একবারও তার মুখোমুখি হয় নাই। প্যারিস যাওয়ার সময়ও কোনোরূপ সিক্রেট ঘটানোর চেষ্টা করেনি। হঠাৎ তার এমন নির্লিপ্ততায় ঐশ্বরী বিস্মিত হয়, তবে মনে মনে শিমলা আন্টির প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। তাদের প্যারিস পৌঁছাতে 5টা বেজে গেল। প্রাকৃতিক সম্পদের অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত স্থান প্যারিস। স্থাপত্য ভাস্কর্যের কারখানা এখানে। প্রাচীন রাজপ্রাসাদ এবং অট্টালিকা, গির্জা, জাদুঘর, গ্যালারিতে টইটুম্বর। ফ্রান্সের রাজধানী হিসেবে সৌন্দর্যের আরেক নাম প্যারিস। শহরের সৌন্দর্য যেমন পর্যটকদের মহিমান্বিত করে, তেমনি সাবেকিয়ানা যেন নস্টালজিয়া জাগায়। শহরের রাস্তা দিয়ে হেঁটে গেলেই মন প্রাণ শান্তিতে ভরে ওঠে। ঝাঁ চকচকে কংক্রিট এবং পাথরের রাস্তা, অপূর্ব সুন্দর বাগান, আকাশের নিচে খোলা রেস্তোরাঁয় যে কাউকে মুগ্ধ করবে। কেনা জানে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের কথা। এছাড়াও নোত্রেডেম ক্যাথিড্রাল, মিউসি ডু লাভার, পালাইস গার্নার, অপেরা ন্যাশনাল ডি প্যারিস, সেইন নদীর নৌবিহার, লাক্সেমবার্গের বাগান ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই অন্যরকম। শহরের আনাচে কানাচে আর্ট গ্যালারি রয়েছে। সহজে উপলব্ধি হয় স্টাইল এবং ফ্যাশনের সর্বোৎকৃষ্ট উদাহরণ এই প্যারিস শহর। এছাড়াও বিশ্বসেরা রোমান্টিক ডেস্টিনেশন হিসেবে গণ্য করা হয় প্যারিসকে। তবে বরফে আবৃত শুভ্র প্যারিস শহর যেন সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে। গাড়ি থেকে নামার পর জানা গেল ইয়ামিন নাকি হোটেলে ভাড়াই করেনি। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। পরদিন জিজ্ঞেস করলো, হোটেল না বুক করলে আমরা এখন যাব কোথায় ইয়ামিন ভাই? আমি সরল গলায় বলল, আমার সাথে রেডিসন যাবেন? বিস্ময়ে চমকে উঠল সবাই। প্রিয়ন্তী হতবাক চিত্তে বলল, এত এত তারকাদের মাঝে আমরা থাকবো, ব্যাপারটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? মনে হয় 2 রুম আমাদের জন্য এনাফ। শুধু শুধু হোটেল ভাড়া করার তো দরকার নেই, এখানে থাকাই ভালো। সবার সাথে দেখা হবে, আমাদের গেস্ট হিসেবে তোমাদের যত্নের কোনো কমতি হবে না। ইয়ামিন তার কথা শেষ করে মৃদু হাসল। কৃষ্ণা চোখ বড় করে রেডিসনের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। আর বাইরে এত শত গার্ড, যেন সত্যি ভেতরে রাজা মহারাজারা আছেন। রাতে তাদের ইউভান শেখের সাথে ডিনার। এই কথা শুনে প্রিয়ন্তী ভীষণ উত্তেজিত হয়ে গেল। সে ইউভান শেখের বিরাট ফ্যান। তার সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করবে, ব্যাপারটা চিন্তা করেও দম বন্ধ হওয়ার মতো অবস্থা। পরদিন তার আচরণ দেখে বলেই বসলো, আমাদের বিয়ে নিয়েও মনে হয় তুমি এতটা এক্সাইটেড না যতটা আজকে ডিনার নিয়ে এক্সাইটেড। প্রিয়ন্তী আপ্লুত গলায় বলল, এক্সাইটেড হব না মানে? তুমি চিন্তা করতে পারছো এত বড় একজন সুপারস্টার আমাদের সঙ্গে ডিনার করবেন? ও মাই গড, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমি কোন ড্রেস পরবো? উশু, একটু আইডিয়া দে না, কিরকম ড্রেস আপ করা উচিত? ডিনারের এখনও অনেক সময় আছে প্রিয়। পরদিন যেন বিরক্ত। উফ, তুমি বুঝতে পারছো না আজকের ডিনারটা আমার জন্য কতটা স্পেশাল। প্রিয়ন্তী বলল, পরদিন উপহাস করে বলল, তাহলে একেবারেই বিয়ের লেহেঙ্গা পরে ফেলো না, এত যখন স্পেশাল। ঐশ্বরী তাদের কথায় ঠোঁট চেপে হাসছে। পরদিন যে ঈর্ষায় মরে যাচ্ছে এটা তার কথাতে স্পষ্ট। তাছাড়া প্রিয়ন্তী মনে হয় ফারদিনের পজিটিভনেসের ব্যাপারটা উপভোগ করছে, সেজন্য ইচ্ছে করে আরও নাটক করছে। মেয়েরা তাদের প্রিয় পুরুষের বুকে আগুন জ্বালাতে ভালোবাসে।
ডিনারে সবাই একত্রে বসে আছে। ইয়ামিনও উপস্থিত, কিন্তু ইভান শেখ এখনও আসেননি। অবশ্য এটা জানাই ছিল, সুপারস্টার বলে কথা, নিজের মূল্য বোঝাতে একটু আধটু অপেক্ষা তো করাবেনি। তৃষ্ণার পেটে নাকি ইঁদুর রেস লাগিয়েছে, তাই ইয়ামিন তার জন্য একটা বড় সাইজের চিকেন অর্ডার করে দিল। বাচ্চা মানুষ খাওয়া শুরু করুক। অশুষি তাকে পরম যত্নে চিকেনটা খাইয়ে দিচ্ছে। প্রিয়ন্তী জমকালো সাজে এসেছে, তবে অশুষির সাজ খুব হালকা। তা দেখে ফারদিন বলল, তোমার থেকে উশুকে দেখতে বেটার লাগে। দেখো কি সিল্কি লুক, অথচ তোমাকে দেখাচ্ছে আলিফ লাইলার ভূতের মতো। প্রিয়ন্তী কটমটে চোখে তাকালো, বিড়বিড় করে বলল, ছেলে মানুষের পেটে এত হিংসা? একটু পর জানা গেল ইভান শেখের সাথে তার কোয়েস্টার অলিভিয়া প্যাটেলও আসবেন, সেজন্যই তাদের এত দেরি হচ্ছে। ফারদিন বলে উঠল, ধ্যাত, অলিভিয়া আসতে জানলে আরেকটু ফিটফাট হয়ে আসতাম। প্রিয়ন্তী কেঁদে বেগুনি চলে উঠল। অলিভিয়া পেটেলের নাম শুনেই মনে লাড্ডু ফুটছে, তাই না? ফারদিন শান্ত গলায় বলল। না ইউ ক্যান ফিল মি। তাদের কথোপকথন শুনেই অশুষি হাসছে। ইয়ামিনা অবশ্য এদিকে মনোযোগ নেই, সে তার স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত। একটু পরেই ইভান শেখ হাজির হলেন। খুবই ক্যাজুয়াল পোশাকে এসেছেন, ধূসর টি শার্ট, চেক ট্রাউজার, এলোমেলো চুল, ঠোঁটে আন্তরিক হাসি। কে বলবে এই লোকের বয়স 40? দেখেই মনে হচ্ছে 30 বছরের যুবক। তিনি এসেই ইয়ামিনকে জড়িয়ে ধরলেন। তাদের সম্পর্কে বেশ গভীর, সেটা বোঝাই গেল। ইয়ামিন সবার সাথে পরিচয় করালো, তিনি একে একে করমর্দন করলেন। তৃষ্ণা অবাক হয়ে বলল, আরে এটা তো টিভির ওই জিসুম আঙ্কেলটা। তার অবাক হওয়া দৃষ্টির দিকে চেয়ে হেসে ফেললেন ইউভান। আদর করে তার গাল টিপে দিয়ে বললেন, অভিনেত্রী অলিভিয়া প্যাটেলও কম নয়। মেকআপ ছাড়াও এত সুন্দর দেখতে তিনি, ব্যাপারটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। অশুষি অবাক হয়ে তাকিয়েছিল। সেলিব্রিটি হিসেবে এতটুকু অহংকার নেই তাদের মধ্যে। বেশ হাম্বল দুজনেই, তবে কথাবার্তায় যেন ব্যক্তিত্ব ঝরে পড়ছে। অলিভা একেবারে ইয়ামিনের পাশের চেয়ারেই বসেছে, তার প্রতিটি কথাই ইয়ামিন হাসছে, যা দেখতে অশুষির ভালো লাগছিল না। ওইরকম বড়সড় গ্ল্যামারাস স্টারের সামনে বসিয়ে নিজেকে বড় নগণ্য আর ক্ষুদ্রাবোধ হলেও প্রথমবারের মতো। ইয়ামিন এত সুন্দরী নায়িকাদের সাথে বন্ধুত্ব পাতিয়ে রেখেছে, সে কিনা আঁকবে অশুষির মতো সাধারণ মেয়ের পেইন্টিং? এটা তো অসম্ভব। অশুষি আসলেই নিজেকে অতি মূল্যবান ভেবে নিয়েছিল। তার একটু মন খারাপ হলো বই কি। ডিনারের পর প্রিয়ন্তী আর ফারদিন বের হলো রাতের শহর ভ্রমণে। অশুষি শরীর বেশ ক্লান্ত, গতরাতেও ঘুম হয়নি, হাজারো দুশ্চিন্তায় মাথা ঝিমঝিম করছিল। আপাতত রিয়াসাতে চিন্তা ঘাট থেকে নেমেছে, তবু কেন যেন শান্তি আসছে না মনে। কিছুক্ষণ ভিডিও কলে উষ্ণতা আর মায়ের সাথে কথা বলে নিল। তৃষ্ণাও প্রিয়ন্তীদের সাথে বের হয়েছে। অশুষি এত ক্লান্ত লাগছিল যে সে হোটেলেই থেকে গেছে। ফোন রেখে সে গভীর হামি তুলল। এখন একটু ঘুমোবে, এটাই পরিকল্পনা। গরম পানিতে গোসল সেরে নিয়েছে, তাই শরীর অনেকটাই হালকা লাগছে। তার রুমটা বেশ বড়, সব কিছুই সাদা রঙের। বিছানার সামনে বিরাট জানালা, কাছে শীত জমে ঝাপসা দেখাচ্ছে। বরফের গাঢ় পারদে ঢেকে আছে কার্নিশ। সেদিকে অপলক চেয়ে থাকতে থাকতে অশুষি অচিরেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। আচমকা দরজায় ধূপধাপ করাঘাত শুরু হয়। অশুষি ধাম করে শোয়া থেকে উঠল, বুকের ভেতর ধুকপুক করে। কে এসেছে? এমন অধৈর্যের মতো কেন করা নাড়ছে? অশুষি 7-5 ভেবে বিছানা ছাড়ে, দরজা খুলে বিমূঢ় হয়। ইয়ামিন দাঁড়িয়ে আছে, তার গায়ে নেভি ব্লু জ্যাকেট, মাথায় সাদা কালো চেক টুপি, চুলগুলো পেছন থেকে উঁচু হয়ে আছে, পুরোপুরি শুটিংয়ের গেটআপ এসে। দেখতে ভীষণ ড্যাশিং লাগছে। সব কিছু ছাপিয়ে অশুষি লক্ষ্যগুলো তার মুখভঙ্গি অত্যন্ত কঠিন। কিছু মাত্র বলার সুযোগ না দিয়ে ধাম করে ঘরে ঢুকে যায় সে। অশুষি কিঞ্চিত অবাক স্বরে বলল, কি হয়েছে? আপনি না শুটিংয়ে ছিলেন? শুটিং প্যাক আপ করে এসেছে। খুব শান্ত গলায় উত্তরটি দিয়ে বিছানায় বসে পড়ে। কেন, কিছু কি হয়েছে? অশুষি কৌতূহল প্রকাশ করে, চারপাশে নজর বুলিয়ে বড় গলায় প্রশ্ন করল, রিয়াসাত কয়দিন ধরে তোমাকে থ্রেট করছে? কিভাবে শুরু হয়েছিল সব? আমাকে সব বলো। অশুষি মুখ ছাই বর্ণ ধারণ করে, ঝুপ করে নেমে আসে একটা দীর্ঘশ্বাস।
শিমলা আন্টি তাহলে আপনাকে সবটা বলেছেন? আক্ষেপ ঝরা কণ্ঠে শুধালো। ইয়ামিন রাগত স্বরে জানতে চাইল। এটা কি কোনো সিক্রেট ছিল? কেন এতদিনেও কাউকে কিচ্ছু বলনি তুমি? ব্যাপারটা আমি পার্সোনালি হ্যান্ডেল করতে চেয়েছিলাম। নিজেকে বেশি পণ্ডিত ভাবো নাকি? পার্সোনালি কিভাবে হ্যান্ডেল করতে? ট্রেনে ঘুরতে যাওয়া, মাঝরাতে ঘনিষ্ঠ হয়ে রাস্তায় হাঁটা ও সমস্ত ডিজায়ার পূরণ করা, এভাবে হ্যান্ডেল করছিলে? অশশীর কান গরম হয়ে যায়। খুব লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়ামিন উঠে তার সামনে দাঁড়ায়, ক্রোধ নিয়ে বলল, আমার কথার উত্তর দাও শশী। কি এমন হয়েছে যে তুমি এভাবে ওর গোলামি করছো? শুধুমাত্র তোমাদের রিলেশনের ব্যাপার যাতে কেউ না জানে, এটা তো এভাবে গোপন করার বিষয় না। এই ঘটনা লুকানোর জন্য তুমি এত কিছু করবে, সেটাও বিশ্বাসযোগ্য না। সত্যি কথা বলো আমাকে। অশশী অনেকক্ষণ চুপ থেকে বলল। ওর কাছে আমার কিছু প্রাইভেট ছবি আছে। ইয়ামিনের মুখের রং পাল্টে গেল, আরো বেশি উগ্র হয়ে উঠল সে। হঠাৎ অশশীর হাত চেপে বলল, চলো আমার সাথে। কোথায়? যেতে যেতে বলবে। অশশী বেশি প্রশ্ন করার সুযোগ পেল না। শুধু নিজের হ্যান্ডব্যাগ, মাফলার আর ডার্ক রেড রঙের একটা ওভারকট গায়ে জড়ানোর ফুরসত পেল। তারপরে ইয়ামিন ঝড়ের গতিতে তার হাত ধরে তাকে নিয়ে রেডিসন থেকে বের হলো। তখন করিডোরে অনেক ভিড়, জায়গায় জায়গায় বিভিন্ন তারকারা ছড়িয়ে আছে। প্রত্যেকে অবাক দৃষ্টিতে দেখছে, ফিসফিসিয়ে গসিপ করছে। ইয়ামিন ইব্রাহিম একটা মেয়ের হাত ধরে আক্রমণাত্মক ভঙ্গিতে রেডিসন থেকে বের হয়ে যাচ্ছেন। ব্যাপারটা সবার কাছেই তুমুল আগ্রহজনক ঘটনা। এতজন সেলিব্রিটির মাঝে শশী নিজেকে এখন সবচেয়ে বড় সেলিব্রিটি মনে হচ্ছিল, কারণ সকলের আকর্ষণ, তার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন সে। আজকের এই দিনটি তার সারা জীবন মনে থাকবে। কখনো কোনো মন খারাপের রাতে অন্তত এই ঘটনাটি ভেবে তার ভীষণ হাসি পাবে। শশী গাড়িতে উঠে জানতে চাইল, কোথায় যাচ্ছি অন্তত এটা তো বলুন। ইয়ামিন অতি ঠান্ডা গলায় জবাব দিল। সুইজারল্যান্ড। ভয়ে শিউরে উঠল শশী, অনুরোধ করে বলল, প্লিজ এমনটা করবেন না, ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ইয়ামিন তার কথা মোটেও পাত্তা দিল না। সর্বোচ্চ গতিতে ড্রাইভিং শুরু করলো। রাতের রাস্তা অনেকটাই ফাঁকা, তবে হাড় ভাঙ্গা শীত চারিদিকে। গাড়ির ভেতর হিটারের ব্যবস্থা থাকায় তাদের খুব বেশি শীত লাগছে না। শশী খুব ভয় আছে, তার চোখে বিন্দু বিন্দু অশ্রু। ইয়ামিন ব্যাপারটা খেয়াল করেই বলল, তুমি যে এত বোকা সেটা তো তোমাকে দেখলে মনে হয় না। কি বুঝে একটা অল্প পরিচিত ছেলেকে ছবি দিলে? এত প্রেম? শশী আমত্ত কণ্ঠে বলল, আমাকে এত চিপ মনে হয় আপনার? আমি কোনো ছবি দিইনি। ইয়ামিন তাদের দাঁত পিষে বলল। তাহলে ওর কাছে ছবি গেল কিভাবে? শশী মাথা নিচু করে বলল, ও আমার সাধারণ ছবি দিয়ে নুড ফটো এডিট করেছে। এডিটেড ছবি নিয়ে তুমি এত ভয় পাচ্ছ? আশ্চর্য মেয়ে তো তুমি। শশী অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, কেন ভয় পাচ্ছি সেটা মেয়ে হলে বুঝতেন। ইয়ামিন কথাই বলো না। আর কি এমন ব্যাপার যা বোঝার জন্য মেয়ে হতে হবে? ফোনের যান্ত্রিক টুংটাং শব্দে ঘর আলোড়িত হয়। মেসেজটি পড়েই শোয়া থেকে তড়াক করে উঠে দাঁড়িয়ে যায় রিয়াসাত। এখন গভীর রাত। মেসেজ এসেছে শশীর আইডি থেকে। সে রিয়াসাতকে নিচে নামার জন্য অনুরোধ করছে। কিং কর্তব্যবিমূঢ় হয়ে কয়েক মুহূর্ত ফোনের স্ক্রিনে সে চেয়ে থাকে। কৌতূহল দমাতে ফোন করে ফেলে তৎক্ষণাৎ। হ্যালো অশু। ওই পাশ থেকে শশী নরম স্বরে শুধালো। আসবে না? রিয়াসাতের ঠোঁটে ফাঁক সৃষ্টি হয়। বিস্ময়ে বিমূর্ত হয়ে বলল, তুমি কি সত্যি লুটার ব্রুনেন এসেছো? হুম, নিচে নামলেই একটা সাদা টয়োটা দেখতে পাবে, ভেতরে আছি আমি। রিয়াসাতের বিশ্বাস করতে কষ্ট হয়। কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হয়। সন্ধ্যার অবকাশে চোখে মুখে আধার নামে। একটু ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে। স্বপ্ন দেখছে নাকি? শশী তার সঙ্গে দেখা করতে লুটার ব্রুনের চলে এসেছে, তাও রাতের বেলা, নিজে ড্রাইভ করে। ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। রিয়াসাত সাথে সাথে ভিডিও কল দেয়। শশী ভরকে যায়। সে থমথমে গলায় বলল, ক্যামেরা অন করো অশু, আমি দেখবো তুমি কোথায়। তার কৌশল দেখে ইয়ামিন চমকিত কণ্ঠে বলল, শিট, হি ইজ ভেরি ক্লেভার। আমি গাড়ি থেকে নামছি, তুমি ফোন রিসিভ করো। শশী ব্যস্ত হয়ে বলল, ডাপেটা প্লিজ, ও যদি বাইরে এসে তারপর কল দিয়ে থাকে। ইয়ামিন দ্বিধায় পড়ে যায়।
কিছুটি ভেবে নিয়ে দ্রুত পেছনের সিটে গিয়ে শটান হয়ে বসে, যেন ক্যামেরায় তাকে দেখা না যায়। ওশুশি এবার ফোন রিসিভ করলো, ব্যাক ক্যামেরা দিয়ে আশপাশটা দেখালো। প্রিয়ন্তী খামার বাড়ির সামনে ক্যামেরা তাক করে বলল, এবার বিশ্বাস হয়েছে? রিয়াসাত সন্দেহঘন কণ্ঠে প্রশ্ন ছুড়ল। তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আমার কথা আছে, নিচে এসো তারপর বলছি। ড্যাং ড্যাং করে সবার সাথে প্যারিস কেন গিয়েছিলে? শিমলা আন্টিকে সত্যিটা কেন জানিয়েছো? তিনি তো শুধু আংশিক জানেন। তুমি কি চাও আমি পুরোটা বলি? ক্রোধে ফেটে পড়ছে রিয়াসাত। সকালে যে ঝাল মেটাতে পারেনি সেটা এখন উগড়ে দিচ্ছে। ওশুশি বিব্রত স্বরে বলল, তুমি নিচে এসো তারপর কথা হবে, রাখছি। চটজলদি ফোন নামিয়ে রাখে অশু। পেছন থেকে আমি জানতে চাইলেও তখনই পুরো সত্যিটা কি? ছবির ব্যাপারটা বিট করেছে হয়তো। ওশুশি ঠোক গিলে নেয়। ভ্রুকুচকে তাকিয়ে থাকে ইয়ামিন। কিঞ্চিত সন্দেহ হয় ওশুশি এখনো কিছু লুকাচ্ছে। কিন্তু কেন? সে তো সাহায্যই করতে চায়, তার থেকে লুকিয়ে লাভ কি? মেয়ে মানুষের জটিল মন বোঝা বড় দায়। ইয়ামিন দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, ও এলে ভুলিয়ে ভালিয়ে ভেতরে নিয়ে আসবে। কিন্তু ও যদি ভিতরে আসতে না চায়? চাইবে। ওকে ভেতরে আনার জন্য যা করতে হয় তুমি সব করবে, তারপর তো আমি আছি। ওশুশি মাথা নেড়ে বাইরে যায়। ক্ষণকাল পরেই গায়ে কালো জ্যাকেট, মাথায় সাদা কানটুপি আর মাফলা জড়িয়ে নামতে দেখা যায় রিয়াসাতকে। লিভিং রুমে ডোনা আর শিমলা বসে আছে। দুইজন গল্প করতে করতেই টিভি দেখছেন সানন্দে। আহমেদের কাজ সারাক্ষণ ঘুমানো। কুম্ভকর্ণের মতো এখানে আসার পর থেকে খালি ঘুমাচ্ছেই সে। ঠোঁটে প্রচ্ছন্ন হাসি নিয়ে রিয়াসাত নামলো। তাকে দেখেই ডোনা প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ নাকি বাবা? ঘুম আসছে না আন্টি, তাই একটু বাইরে হেঁটে আসছি। এত ঠান্ডার মধ্যে যাবে? সমস্যা নেই। শিমলা একটা কথাও বলে না, একবার চোখ তুলে চাইলেনও না। রিয়াসাত চলে যেতেই ডোনা বলল, সবাই হই হই করে প্যারিস চলে গেল। ছেলেটা একা এখানে কি করবে আমাদের সাথে? তাকেও নিয়ে যেত। শিমলা ভ্রুকুচকে বললেন, প্রিয় তো নিতেই চেয়েছিল। হর্নি কি এখানে কি কাজ আছে সেই জন্য চাইনি। তাই নাকি? আসল কথা হচ্ছে মিসেস শিমলা তাকে যেতে নিষেধ করছেন। তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ আছে যা পুলিশ পর্যন্ত পৌঁছালে তার পাসপোর্ট সিজ করা হবে, ভিসা ব্লকড হবে। সেই ভয়ে রিয়াসাত চুপসে আছে। শিমলা যা বলছেন তাই মানছে। হাই। রিয়াসাতকে দেখেই ঠোঁটে কোমল হাসি মিশিয়ে বলল ওশুশি। এখনও একটু ভ্রান্তির মধ্যে আছে রিয়াসাত। ওশুশি হঠাৎ আগমন তার কাছে অদ্ভুত ঠেকছে। এত সহজে ভয় পাওয়ার মেয়ে সে না, তাহলে কেন এলো? কি ব্যাপার? নতুন কোনো গেম খেলার চেষ্টা করছো নাকি আমার সাথে? তুমি ভালো করেই জানো আমি এসব গেম টেম খেলি না, এগুলো তো তোমার কাজ। আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, তাই সোজাসুজি কথা বলতে এসেছি রিয়াসাত। বুঝলাম, কিন্তু এই রাতের বেলা কেন? একা ড্রাইভ করে যে এত দূর চলে এসেছো, কেউ দেখেনি তোমাকে? প্রিয়ন্তী আপু, ইয়ামিন ভাই কেউ আটকায়নি? আর এই গাড়ি কোথায় পেয়েছো? কার গাড়ি এটা? একসাথে এতগুলো প্রশ্নের তোপে পড়ে ওশুশি ঘাবড়ে যায়। প্রসঙ্গে এড়াতে বলল, এসব কোনো বেটার করে না। আমি কেন এত রিস্ক নিয়ে এসেছি সেটাই বেটার করে। হ্যাঁ তাই তো। কেন এসেছো রিস্ক নিয়ে, তাও আমার কাছে? এগিয়ে আসে রিয়াসাত। ওশুশি একটু পিছিয়ে বলল, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। সেটা তো আমিও চাই। 2 বছর ধরে তো এই একটা ব্যাপারেই বোঝাতে চাইছি তোমাকে। লেটস মেক আ ডিল। এতদিন পর এসেছো লাইনে। ওশুশি খুব ভদ্রভাবেই বলল, আমি তোমাকে $5,000 দিব। তুমি আমার সব ছবি, চ্যাটের স্ক্রিনশট আর আমাদের সব সিক্রেট দাফন করবে। হাসতে লাগলো রিয়াসাত। খুব আফসোস নিয়ে বলল, এই বেহুদা কথা বলার জন্য তুমি রাত করে এখানে এসেছো? এত বোকা তুমি না। সত্যি করে বলো কি চলছে? ভেতরে কি আর কেউ আছে? ঘাড় বাঁকিয়ে ভেতরে ঝোকার জন্য উদ্যত হলো সে। ওশুশি বাধা দিয়ে বলল, ঠিক আছে, বলো কি চাও তুমি। ঠোঁট কামড়ে হাসলেও রিয়াসাত। সফলতা দীপ্তি ছড়িয়ে পড়ল চোখে মুখে। ওশুশি ততটাই অন্ধকাচ্ছন্ন মুখে মাথা নাড়ল। শিওর আমাকে বিয়ে করতে হবে? রিয়াসাত অমত্ত কণ্ঠে বলল। চমকা ওশুশি। ভেতর থেকে ইয়ামিন শুনে আশ্চর্য হয়। চোয়াল শক্ত হয়ে যায় অচিরেই। ওশুশি অবাক হওয়া কণ্ঠে বলল, বিয়ে? আগেও বলছি আমি শুধু তোমাকে চাই। আমাকে বিয়ে করলে তুমি হবে আমার ওয়াইফ।
তখন তোমার সিক্রেট মানে আমারও সিক্রেট। কিন্তু আমার ফ্যামিলি থেকে তো মানবে না রিয়াসাত। রিয়াসাত একটু চিন্তায় পড়ে, তারপর মুখ গোছ করে বলল, ঠিক আছে, সমস্যা নেই। এত দ্রুত বিয়ে মানাটাও স্বাভাবিক না। তুমি মাত্র 19। এক কাজ করো, বরং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে কানাডায় চলে এসো, আমি হেল্প করব। পড়াশোনার জন্য নিশ্চয়ই কেউ নিষেধ করবে না, আমিও সেখানেই আছি। আমরা একসাথে থাকবো। তারপর যখন সময় হবে তখন না হয় তোমার ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করব।